নমস্কার। খবরদার, কথা নয়। আমরা বলি বটে, কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। কারণ বলবার লোক কমে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আটকেও দেওয়া হচ্ছে। সে যাই হোক, এবারের লোকসভা নির্বাচন এক অবিস্মরণীয় নির্বাচন হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকলো কিনা সেটাই বিবেচ্য বিষয়। 2004 সালে ভোট হয়েছিল 20 দিনে, এবার 42 দিনে। কাকে সুবিধা দেওয়া হচ্ছে? এই সব প্রশ্নই আসছে। সবচেয়ে বড় পরীক্ষা যেটা ছিল এবার, সেটা হচ্ছিল ভারতীয় গণতন্ত্রের। অতিকায় শাসকের বিপুল আধিপত্যকে সামনে রেখে এবং কৌশলে বিপুলতর করে তোলার যে অভিযান, এই নির্বাচনের পর্ব থেকে পর্বোত্তরে বা তার পরবর্তী সময় যত এগিয়েছে প্রবল আকার ধারণ করেছিল। তার প্রতিস্পর্ধা গড়ে তোলার যথার্থ উপায় ছিল একটি, সেটি কি? বহুমত, বহুস্বর, বহুত্ববাদী গণতন্ত্রের জোরদার অনুশীলনের মাধ্যমে গণতন্ত্রের পথে ফিরে আসা। দেশের ভোটদাতারা প্রত্যয়ী সুবিবেচনার মাধ্যমে স্পষ্ট প্রমাণ দিয়েছেন রাজনীতিকে সেই পথে ফিরে আসতে হবে। করেছেন কুঠারঘাত, বলেছেন সবার উপরে তিনিই সত্য ঘরানার আধিপত্যকে খর্ব করতে হবে। আজকে এসব নিয়ে কি হলো এবারের নির্বাচন, কেমন হলো এবারের নির্বাচন, কি রায় এলো, সেই রায় সবটাই জনগণের মনে প্রতিফলিত হলো কিনা সেটা একটু জানার জন্য কার কাছে যাব? এ রাজ্যের একজনই আছেন যিনি আমাদের এই সমস্ত প্রশ্নের জবাব আমাদের কাছে দিয়ে দিতে পারেন, জনগণের কাছে দিতে পারেন। তিনি কে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়। তার অনেক পরিচয় রয়েছে। তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য, সদ্য একটি গুরুত্বপূর্ণ সভাও করে এসেছেন, এবং এর আগে আমরা যতবার এসেছি আমাদের তিনি ফেরাননি, আজও ফেরাননি। আমরা যতটা পারি তার কাছ থেকে জেনে নেব। এটা আমাদের খবরদার কথা নয় পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন, সরাসরি কোনো বনিতা না করি, প্রথম প্রশ্নটায় চলে যাচ্ছি। এই অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হলো, ফলাফলও চলে এলো। এই ফলাফলের প্রকৃতিটা অনেক ক্ষেত্রেই বিদ্বজনেরা বলছেন 1977 সাল এবং 2004 সালের কাছাকাছি জায়গায় চলে গিয়েছে বা আরেকটু এগিয়ে গিয়েছে। এই যে রেজাল্ট এলো এই নির্বাচনের, যে মানুষের যে দাবি, সেটা কতটা প্রতিফলিত হলো বলে মনে করেন? 1977 সালের যে নির্বাচন, তার প্রেক্ষাপট ছিল জরুরি অবস্থা। ভারতবর্ষকে অঘোষিতভাবে শাসক দল জেলখানায় পরিণত করেছিল। যেখানেই বিরোধিতা সেখানেই জেলবন্দি করা। সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। এমনকি সংবিধান সংশোধন করে 5 বছরের জায়গায় সেই সময়কালীন সরকারকে 6 বছর শাসন করার সুযোগও করে দেওয়া হয়েছিল।
বাহ্যিকভাবে আন্দোলন সংগ্রাম স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু দেশের ভেতরে এই যে গণতন্ত্র সংহারী এবং জনস্বার্থ বিরোধী অর্থনৈতিক নীতি নিয়ে সরকারটা চলছিল, মানুষের মধ্যে খুব ক্রমাগত বাড়ছিল। দেশের দরজা জ্বালানো তো বন্ধ রাখা যায়নি। আমাদের দেশের আভ্যন্তরীণ এই পরিস্থিতির খবর ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। ভারতবর্ষ সম্পর্কে আন্তর্জাতিক পরিসরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যে সুখ্যাতি ছিল, সেটা আঘাত পেতে শুরু করে, মসীলিপ্ত হতে শুরু করে, এবং এতে তৎকালীন শাসকরা আন্তর্জাতিক পরিসরেও বিচ্ছিন্ন হতে আরম্ভ করে। এরকম একটা অবস্থায় আকস্মিকভাবে কেন্দ্রের সরকার সাধারণ নির্বাচনের ঘোষণা দেয়। যদিও যে পদ্ধতিতে চলছিল, জনগণের বৃহত্তম অংশের এরকম কোনো ধারণা ছিল না সহসায় ভারতবর্ষে সাধারণ নির্বাচন হবে বা আদৌ নির্বাচন হবে কিনা। আমরা আমাদের নেতৃত্বের কাছ থেকে শুনেছি, যদিও আমাকে কারারুদ্ধ করতে পারেনি, আত্মগোপনে 19 মাস আমাকে কাটাতে হয়েছে। গোপনে আমাদের সভার সমাবেশ হয়েছে, নেতৃত্বের সাথে আলাপ হয়েছে, আমাদের ভাবনা চিন্তার আদান প্রদান হয়েছে, তার ভিত্তিতে আমি বলছি। এবং শাসক দলের ধারণা ছিল বিরোধীদেরকে অপ্রস্তুত রেখে হঠাৎ করে এই নির্বাচন করে ফেলার মধ্য দিয়ে আবার নতুন করে সরকার তৈরি করতে পারলে পর আন্তর্জাতিক ক্ষেত্রে যে বদনামটা বাড়ছিল, জনবিচ্ছিন্নতা ভুগছিলেন এই শাসকরা, তার থেকে হয়তো তারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু বিরোধীরা এই চ্যালেঞ্জটা সেদিন গ্রহণ করেছিলেন, তাদেরকে ভয় পাইয়ে দেওয়া যায়নি। জেলের ভেতরে, জেলের বাইরে যারা ছিলেন, সবাই সম্মিলিতভাবে দুটো স্লোগানকে সামনে এনেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতাকে পুনঃস্থাপন করতে হবে, অন্য কোনো দাবি না। এগুলো নিয়ে বাড়ান্তরে আলোচনা করা যাবে, আগেই দুটো বিষয়। এবং দেখা গেল শাসক দল বিরোধীরা বহুলাংশে ঐক্যবদ্ধ হন, আসন সমঝোতা করেন এবং নির্বাচক মণ্ডলী যে রায় দিলেন তাকে বলা যায় স্বাধীন ভারতবর্ষের নির্বাচনী সংগ্রামের ক্ষেত্রে এটা ঐতিহাসিক ঘটনা। স্বাধীনতার পর থেকে কংগ্রেস দল সরকারে প্রথম কেন্দ্রে অকংগ্রেসি সরকার তৈরি হলো। মোরারজি দেশাই, তিনি কংগ্রেসেরই নেতা ছিলেন, তাকেও জেলবন্দি করেছিলেন। তিনি বিরোধী দলের সম্মিলিত ব্যক্তি হিসাবে প্রধানমন্ত্রীর দায়িত্বে ভূষিত হয়েছিলেন। এখন 2004-এর যেটা বলা হচ্ছে, তখন বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকার, এনডিএ নামটা তখনই তারা নিতে শুরু করেছেন। ফারাক আছে,
৭৭-এর সাথে। তাতে প্রথমত সেটা হচ্ছে অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চলবার চেষ্টা করছিলেন, আপাদমস্তক সেটা ছিল জনবিরোধী। একচেটিয়া পুঁজি, দেশি বিদেশি, জোরদার জমিদার, কালোবাজারি, সুদখোর মহাজন, এদের স্বার্থ রক্ষা করার জন্যই তাদের যে অর্থনৈতিক নীতি বা কর্মসূচি সেটা তারা রূপায়ণ করবার চেষ্টা করছিলেন। শ্রমিকদের স্বার্থ, কৃষকদের স্বার্থ, গরিবদের স্বার্থ, মেহনতি মানুষের স্বার্থ, এগুলো তাদের কাছে কোনো গুরুত্বের বিষয় ছিল না। পাশাপাশি ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছিল কেন্দ্রের হাতে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর ধীরে ধীরে তারা হস্ত প্রসার করতে শুরু করেছিলেন। এবং সবচেয়ে বিপজ্জনক সেটা হচ্ছে ধর্মকে সামনে রেখে জনগণকে বিভক্ত করা। বাবরি মসজিদের ঘটনা আমরা জানি। আমি একটু আগে, আপনারা আসার আগে সংবাদে পড়ছিলাম, নতুন যে সিলেবাস তৈরি হয়েছে তাতে ইতিহাসের পাঠ্যপুস্তকে বাবরি মসজিদ নামটাই বাদ দিয়ে দিয়েছে, নতুন ইতিহাস তৈরি করছে। আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করে রাখলাম। এবং যে জোট নিরপেক্ষতার আন্তর্জাতিক নীতি নিয়ে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ চলছিল, এটাকে উপেক্ষা করে বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকার মার্কিন সাম্রাজ্যবাদের তাবেদারে পরিণত হয়, জুনিয়র পার্টনারের মতো আচরণ করতে শুরু করে, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের যে এটা গুরুত্ব, মর্যাদা, জোট নিরপেক্ষতার নীতির জন্য যে 4-5টা রাষ্ট্রের নেতৃত্ব মিলে সেটা করেছিল প্রথম, তাতে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। এটা সাধারণ মানুষের মধ্যেও প্রতিক্রিয়া সৃষ্টি করে। এবং আমি এখানে বর্তমান যে ঘটনা চলছে প্যালেস্টাইন, গাজাতে, স্বাধীনতার পর থেকেই ভারত সরকার প্যালেস্টাইনের সমর্থনে, স্বতন্ত্র রাষ্ট্রের পক্ষে, এবং এটাকে ইউএনের উদ্যোগে যখন দুটো রাষ্ট্রে বিভক্ত করার সিদ্ধান্ত হলো এবং তার সীমানা নির্ধারিত হলো, তাকেও ভারত সরকার সমর্থন করেছে। ইসরায়েল সেটা মানতে রাজি না। ভারত সরকার ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি, যাতায়াতই ছিল না বলা যায়। বিজেপির শাসনে তৎকালীন সময়ে ভারত রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী আদবানি প্রথম গেলেন, ব্যবসা বাণিজ্যের দরজা খুললেন, অস্ত্র আমদানি রপ্তানির ক্ষেত্রে তারা চুক্তিবদ্ধ হলেন। অর্থাৎ এই সমস্ত এই যে আমাদের পৃথিবীর দেশে দেশে স্বাধীনতার জন্য আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, মানব মুক্তির জন্য যে আন্দোলন, তার প্রতি আমাদের নৈতিক সমর্থনের যে অবস্থানটা, তার বেদিমূলে অন্যতম প্রথম প্রধান কষাঘাত হচ্ছে এই ইসরায়েলের সাথে বিজেপি সরকারের সময়ে হৃদ্যতা গড়ে তোলার যে প্রয়াসটা। এবং আজকে তো এটা পরিষ্কার। তাহলে এটার বিরুদ্ধে 2004-এর নির্বাচনে বিজেপি বিরোধী যারা, তারা ঐক্যবদ্ধ হয়ে স্লোগান তুললেন, এই সরকারকে ক্ষমতায় ফিরে আসতে দেওয়া যাবে না, পরাস্ত করো, বিকল্প জনমুখী সরকার তৈরি করো। আমাদের যে অনুসৃত যে নীতিগুলো, একের পর এক যেগুলিকে তারা আঘাতে আঘাতে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, এটাকে প্রতিহত করো
এবং আমাদের সেই অনুসৃত নীতিগুলোই আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করো। এতে গণতন্ত্রের প্রশ্ন আছে, সংবিধান রক্ষার প্রশ্ন আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষকের স্বার্থ, শ্রমিকের স্বার্থ, সবটা মিলিয়ে। তাতেও গিয়ে যেটা দেখা গেল, এই নির্বাচনে মানুষ ব্যাপকভাবে সাড়া দিলেন। যারা ৭৭-এ কংগ্রেসকে পরাস্ত করলেন, বিকল্প সরকার তৈরি করলেন, মাঝখানে নানা জল গড়িয়েছে, তার মধ্যে বিজেপি সরকার তৈরি হলো, এদেরকেও ক্ষমতাচ্যুত করলো। এবং অদ্ভুত ঘটনা হচ্ছে, এই লড়াইয়ে যে কংগ্রেসকে ৭৭-এর নির্বাচনে পরাস্ত করা হলো, তারাও কিন্তু সম্মিলিত এই মঞ্চে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এখন আপনি প্রশ্ন করতে গিয়ে যেটা বললেন, ৭৭ এবং ২০০৪-এর মতোই ২০২৪-এর নির্বাচন। একটা জিনিস বুঝতে হবে, জল গড়াচ্ছে, মানুষের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আসছে অভিজ্ঞতার নিরিখে, আন্তর্জাতিক পরিসরে, জাতীয় পরিসরে নানা পরিবর্তন ঘটছে। আপাত দৃষ্টিতে মনে হবে কোনো একটা ঘটনার সঙ্গে অতীতের কোনো একটা ঘটনার মিল আছে, কিন্তু আপনি যদি গভীরে যাওয়ার চেষ্টা করবেন, তাতে গিয়ে দেখবেন তার মধ্যে মৌলিক ফারাক আছে। সে কারণে আমি বলছি যে ২০২৪-এর যে নির্বাচন, বাধ্যত ৭৭ বা ২০০৪-এর মতো মনে হতে পারে, কিন্তু তার মধ্যে আরও যদি গভীরে যান, এবারকার নির্বাচনের মুখে মানে উল্লেখিত দুটো নির্বাচনের চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে এসছে। আমাদের স্বাধীন ভারত রাষ্ট্রের এক্সিস্টেন্স যেটা, এটাই বিপদের সম্মুখীন বিজেপি শাসিত ভারতবর্ষে, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকারের হাতে। সংবিধান থাকবে কি না পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, না হলে এই স্লোগানটা আসছো না, 400 আসন চাই, বিজেপিরই 1,370 এবং সব মিলিয়ে 400। এটা তো একটা ক্যালকুলেশন, তার বিশ্লেষণ করে বেরোলো এটা সংবিধান পরিবর্তনের প্রচেষ্টা। আরএসএস তো ভারতবর্ষের সংবিধানকে প্রথম থেকেই বিরোধিতা করছে। আমি সে বিস্তৃতিতে যাচ্ছি না, অনেক সময় চলে যাবে। গণতন্ত্রের উপর আক্রমণ, আকপাশ তোলা, এবং আমাদের দেশের সংবিধানের যে মৌল নির্দেশাবলী, তার অন্যতম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্ম যার যার, এটা ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এই যে দৃষ্টিভঙ্গি, এটা না নিলে পরে ঐক্য রক্ষা করা যাবে না, দেশকে তো আর ভাঙতে দেওয়া যায় না। কাজে ধর্ম নিরপেক্ষতার এই যে দৃষ্টিভঙ্গি, এটা আক্রান্ত হচ্ছে, বিভাজন হচ্ছে। দাঙ্গা বললে ভুল হবে, বলা যায় বহু ক্ষেত্রেই একতরফাভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে, মূলত মুসলিম এবং কোনো কোনো জায়গায় খ্রিস্টানদের বিরুদ্ধে এই শাসক দলের রাজনৈতিক দুর্বৃত্তরা সংগঠিতভাবে আঘাত, আক্রমণ ইত্যাদি সংগঠিত করে চলছে। তাহলে এটা হচ্ছে একটা পরিস্থিতি। সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে, তার অর্থনৈতিক নীতির ক্ষেত্রে কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, অনাহার, অর্ধাহার, অনাহার মৃত্যু, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি ঘটছে, বেকারি বাড়ছে, অশিক্ষিত মানুষের সংখ্যা, নিরক্ষরের সংখ্যা বাড়ছে। এদের 10 বছরের শাসনে অতীতের যে যে ক্ষেত্রগুলিতে কিছু কিছু উন্নতি অগ্রগতি ঘটেছিল, সমস্ত দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি। কাজেই লড়াই হচ্ছে এর বিরুদ্ধে, কিন্তু সরকার তো লড়াইয়ের ভাষা বুঝতেই রাজি না। একদলীয় স্বৈরশাসন ফ্যাসিস্ট কায়দায় ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করবার জন্যে তারা এগিয়ে চলেছে। তাহলে এরা যদি আবার 2024-এর নির্বাচনে জয়ী হয়ে এসে সরকারে বসতে পারে, ওই যে আমি বললাম এক্সিস্টেন্সের কোশ্চেন, এটা তো থাকবে না।
নামে ভারত থাকবে, কিন্তু তার যে অন্তর্নিহিত মৌলিক যে সত্তা, তার সমস্তগুলো তো একে একে আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য ক্ষমতায় বসতে পারলে পরে তারা সময় হাতছাড়া করবে না। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া ব্লক তৈরি করলো, কেমন না? এবং স্লোগান কি? দেশ রক্ষা করো, সংবিধান রক্ষা করো। এবং তার মূল কথা কি? গণতন্ত্র রক্ষা করো, ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শ এটাকে রক্ষা করো। নাগরিক স্বাধীনতা এটা হরণ করতে দেওয়া যায় না। মানুষের বেঁচে থাকতে গেলে পর তার যে আয় উপার্জন, চাকরি, বেকার সমস্যার সমাধান এবং জন্মগত যে অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এগুলি সবই তো আক্রান্ত হচ্ছে। এগুলোকে আমাদের পুনঃস্থাপন করতে হবে। এই যে মূল বক্তব্য, এই বক্তব্য নিয়ে জনগণের সামনে গেল এবং আমরা যেটা লক্ষ্য করলাম, এটা ঠিক যেটা বলেছেন যে ফলাফল যা ৭৭-এর মতো বা ২০০৪-এর মতো না হলো, প্রায় কাছাকাছি, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমি এই কারণে ৭৭, ২০০৪ এবং ২০২৪-এর মধ্যে মৌলিক যে ফারাকটা একটু বেশি সময় গেল, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মনে হয়েছে বোধহয় এগুলো একটু বলা উচিত। অবশ্যই। কাজেই সেদিক থেকে আমি এটা একটু বিস্তৃত পরিসরে বললাম। এবং যেটা প্রশ্নের শেষে যেটা বললেন যে মানুষ তার যে আশা আকাঙ্ক্ষা, তার কি প্রতিফলন ঘটেছে এই ফলাফলের মধ্য দিয়ে? একটা বড় অংশের মানুষ তো ইতিবাচক অবস্থান থেকে এই আহ্বানের সাড়া দিয়ে ভোট দিয়েছেন, না হলে তো বিজেপি এই অবস্থায় যেত না। তারা ৩৭০ বলেছে, ২০১৯-এ তারা ৩০৩ আসনে জিতেছিল, এবার তারা ২৪০ পেল, ৩০৩ই পেল না, তার থেকে প্রায় ৬৪টা আসন তারা কম পেল। শতকরা হিসাব করলে পরে ওটা মোর দেন 20%। কেমন না? সরকারই তারা তৈরি করতে পারছে না, মানুষ তাদের ভোট দেয়নি, সরকার তৈরি করার মতো অবস্থায় যেতে দেয়নি। তাদের সঙ্গেও যারা আদার দেন বিজেপি, তারা সম্ভবত 52 থেকে 54টা আসন পেয়েছে, সব মিলিয়ে এটা 280-90-এর মতো। হ্যাঁ, তাতে গিয়ে 2072 থেকে 20টা মানে সংখ্যা বেশি। দিস ইজ ওয়ান আসপেক্ট। অন্যদিক থেকে ইন্ডিয়া ব্লক, যাকে শুরুর দিন থেকে ভাঙবার চেষ্টা করছে, বিকৃতভাবে ইন্ডিয়া ব্লকের যে বক্তব্য উপস্থিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নেতৃত্বের বিরুদ্ধে নানা ধরনের কষ্টকল্পিত মামলা ইত্যাদি রুজু করে কারারুদ্ধ করার চেষ্টা করেছে, এমনকি 2জন মুখ্যমন্ত্রীকেও আমি রেফারেন্স হিসেবে উল্লেখ করলাম। এবং তারপরেও যেটা দেখা গেল, তারা 234টা আসন জিতেছে, না 234, এবং ইন্ডিয়া ব্লক, এবং 272 থেকে এটা তো 37-38টা আসনের মাত্র ব্যবধান। এটা একটা দিক। অপরদিকে যদি শতকরা হিসেবে আমরা দেখি, সম্ভবত বিজেপি এবং তাদের ব্লক একসাথে মিলিয়ে 43% ভোট পেয়েছে, 43 পয়েন্ট সামথিং। ইন্ডিয়া ব্লক তারা 41.something ভোট পেয়েছে। দূর ডিফারেন্স কত? লেস দেন 2%। কাজেই এই যে রায়, এটা নিঃসন্দেহে প্রথমত বিজেপির বিরুদ্ধে, তারপর সামগ্রিকভাবে এনডিএর বিরুদ্ধে। এবং সরকারই করতে পারে না যদি
চন্দ্রবাবু নাইডু এবং যাকে ইন্ডিয়া ভেঙে আবার বিজেপির খপ্পরে নিয়ে গেল, হ্যাঁ, বিহারের, জেডিইউ নীতিশ হ্যাঁ, নীতিশ কুমার, এদের দুজনের যে সম্মিলিত আসন, এটা যদি যোগ না হয় তাহলে সরকারটাই কিন্তু তৈরি হতে পারে না। এবং আপনারা এখন লক্ষ্য করছেন এরা বার্গেনিং করতে শুরু করছে, ন্যাচারাল, পাঞ্জা এখন তাদের হাতে। তাহলে এদিক থেকে এই সবটা মিলিয়ে যদি আপনি বিচার করেন তাহলে দেশের প্রবহমান যে রাজনৈতিক পরিমণ্ডল, যেই দিকটাতে বিজেপি দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই জায়গায় মানুষ কিন্তু একটা প্রবল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 10 বছর যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ছড়িয়ে ঘুরিয়েছেন, অন্য দলের সঙ্গে তার কথা বলার কোনো দরকার নাই, বিজেপিরই সংখ্যাগরিষ্ঠতা আছে, বিজেপি মানেই যেন উনি। যদিও এটা তো এখন আঘাত আসতে শুরু করেছে, দেখছেন আরএসএসের মোহন ভাগবত নানা কথাবার্তা ইতিমধ্যে বলতে শুরু করেছেন, উদ্দেশ্য নানা রকম হতে পারে, কিন্তু বাধ্যত যেটা আসছে টার্গেটিং নরেন্দ্র মোদী। তাহলে এখন তো সেই ছড়ি আর ঘোরাতে পারবেন না, সবার সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, ঐক্যমতে আসতে হবে, তারপরে সিদ্ধান্ত, তারপরে গিয়ে সরকার প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেখছেন এখন পার্লামেন্টের স্পিকার কে হবে, এক পক্ষ বলছে এই জোটের মধ্যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল তাদের হাতেই স্পিকার থাকা দরকার, আবার আরেক পক্ষ বলছে কেন এমন হবে, তাহলে তো এই বড় যারা তাদের ইচ্ছা অন্যদের উপর চাপিয়ে দেওয়ার জন্য এই স্পিকারের পদটাও তারা ব্যবহার করতে পারে, বা অন্যদের দুর্বল করার জন্য ভাঙা গোড়ার মাধ্যমে নিজেদের শক্তি আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। কাজে এদের হাতেই থাকতে হবে কেন, অন্যদের হাতে কেন থাকবে না? সবাই মিলে আলোচনা করে আমরা এরকম একজন কাউকে কোনো বাছাই করছি না। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? উনি চাইলেই যা খুশিতে এখন করতে পারবেন না। কাজে এদিক থেকে নিঃসন্দেহে জনগণ প্রচণ্ড একটা আঘাত দিয়েছে। কিন্তু যদি ইলেকশন কমিশন তার সংবিধানের শর্ত মতো প্রকৃত অর্থেই যথার্থ ভূমিকা পালন করতেন, তাহলে কিন্তু বিজেপির যে ফলটা খারাপ হলো আরও খারাপ হতো। প্রধানমন্ত্রী যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে গেলেন ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে, এবং এই ব্লকের অন্তর্ভুক্ত যে বড় যে রাজনৈতিক দল কংগ্রেসের বিরুদ্ধে, একেবারে বলা যায় কল্পনাপ্রসূত মিথ্যা ভাষণ উপস্থিত করে একটা হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজনের বলিরেখা তৈরি করবার চেষ্টা করছিলেন। এগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ইলেকশন কমিশনের কাছে দেওয়ার পরেও ইলেকশন কমিশন যথাসময়ে কিন্তু ভূমিকা নেয়নি। ইলেকশন কমিশনের প্রধান দায়িত্ব হচ্ছে লেভেল প্লেয়িং গ্রাউন্ড, শাসক বিরোধী সবাই ভোটের সময় একটা সমান ময়দান চাই, এই ময়দান তো দিলেন না। তা যদি দিত তাহলে এই সমস্ত কাণ্ড কারখানা করে নরেন্দ্র মোদী যতটা গুছাতে পারলেন, প্রত্যাশা মতো পারলেন না, এটাও গুছাতে পারতেন না, এই নিয়ে কোনো সন্দেহ নাই। তার সঙ্গে সঙ্গে যদি যুক্ত করি আমরা বিরোধীদেরকে, আমি আগেই উল্লেখ করলাম, তাদেরকে বেকায়দায় ফেলবার জন্য গোটা সরকারটা উপর থেকে নিচ পর্যন্ত প্রশাসনটাকে ব্যবহার করেছে, কতগুলি মানে সংস্থাকে ব্যবহার করেছে, ইডি, সিবিআই, এগুলো জানে সবাই, কেমন না? এবং কোনো কোনো ক্ষেত্রে বিচার ব্যবস্থাকে পর্যন্ত প্রভাবিত করার চেষ্টা করেছে। সব জায়গায় পারেনি, কিন্তু কোনো কোনো জায়গায় এই সিদ্ধান্তগুলো এদেরকে সাহায্য করেছে। সংবাদ মাধ্যম মানে বাই অ্যান্ড লার্জ বলবো যে লার্জ মেজরিটি মানে কি 85 to 90% এ তো বগল দাবা করে নিয়েছে যে শোষকদের স্বার্থে সরকারটা চলছে, এদের পয়সায় এই সংবাদ মাধ্যম, ন্যাচারালি যিনি সাংবাদিক হিসেবে কাজ করছেন তার ইচ্ছার প্রতিফলন
যতই তিনি বাস্তবের সম্মুখীন হয়ে সত্য সংগ্রহ করে এই মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছেন, আলটিমেটলি মালিক নিয়ন্ত্রণ করেছে। অনেক ক্ষেত্রে তাদেরকে কেউ কেউ ভুল বোঝার চেষ্টা করেছে, আমরা তাদেরকে ভুল বুঝিনি। তারাও বলবার চেষ্টা করেছে, কি করব বলুন তো, চাকরি করছি তো, খেয়ে পরে বাঁচতে হবে। আমরা দিচ্ছি, কিন্তু পরদিন দেখছি উল্টো জিনিস প্রচার হচ্ছে। এটাকে মানে 85 to 90% বগল দাবা করে রেখেছে। টোটাল ন্যারেটিভটা হচ্ছে মোদির ন্যারেটিভ। বিকল্পের যে বক্তব্য এবং তার যে যুক্তি, তথ্য, কিছুই সেখানে দেওয়ার চেষ্টা করেনি। সর্বোপরি হচ্ছে মানি পাওয়ার। নির্বাচনী প্রচারে নানা কৌশল অবলম্বন করবেন, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, বিজেপি কোটি কোটি টাকা খরচ করেছে ডাইরেক্টলি ভারতবর্ষের কোনো কোনো রাজ্যে ভোটারদেরকে টাকা দিয়ে কিনবার চেষ্টা করেছে। এগুলি সমস্ত পরিষ্কার চলে আসছে। এই সবটা মিলিয়ে কিন্তু এই মানে জায়গাটা তারা এসছে, যাতে তারা নিজেরাও খুব একটা মানে ভালো অবস্থায় আছেন এটা নিজেরাও কিন্তু ফিল করতে পারছেন না। এবং যেটা আরএসএসের প্রধান মোহন ভাগবতের মন্ত্রিসভা গঠনের পরদিন তাদের হেডকোয়ার্টারে তাদের দেশের যারা সংগঠক তাদের সামনে ভাষণ দিতে গিয়ে তিনি যা বললেন, তাতে এটা পরিষ্কার হয়ে গেছে অসন্তুষ্ট। তো এখন আপনি মিলিয়ে নেবেন আপনার যে প্রশ্ন, আমি আমার অনুভবের ভিত্তিতে যা মনে হয়েছে এই বিষয়গুলো সামনে উপস্থিত করলাম। মানে একটা বিষয়, মানে এবারের নির্বাচনে আপনি উল্লেখও করে দিয়েছেন মেরুকরণ, মন্দির তাস, দেদার কাল্পনিক গল্প যা একটু আগে বললেন, এবং নানা রকম স্লোগান এসছে। তাকে সামনে রেখে ইন্ডিয়া ব্লক তো বটে, ইন পার্টিকুলারলি রাহুল গান্ধীর রোজগার, এই শ্রমিক অধিকার, ভালোবাসার কথা এবং বিভিন্ন ন্যায়ের প্রশ্ন তোলা, সেটা 1991 সালে কংগ্রেস যে ওপেন মার্কেট পলিসি যেটা নিয়ে এসেছিলেন, সেটা ঠিক বিপরীত মেরুতে যাওয়ার পরিপ্রেক্ষিতেই যে সাফল্যটার কথা বলছেন, সেটা কি এলো বলে মনে করেন? রাহুল গান্ধী তো আলাদা কিছু বক্তব্য রাখেননি না, ইন্ডিয়া ব্লক তারা ন্যূনতম কর্মসূচি ভোটের আগে তৈরি করেননি, কিন্তু মৌলিক কতগুলি বিষয়ে ঐক্যমত হয়েছেন, না হলে তো ইন্ডিয়া ব্লকই হয় না। ঠিক, কাজেই সেখানে তারা পরিষ্কার সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এটা যেমন একটা দিক, শুধু এখানেই আলোচনাটা সীমাবদ্ধ রাখলে চলবে না। মানুষকে তো বাঁচতে হবে, কৃষি, কৃষকের স্বার্থ, শ্রমিকদের অধিকার, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা, এবং সর্বোপরি যেটা রোজগার, জিনিসপত্রের দরদাম কমানো, বেকারদের কাজের ব্যবস্থা করা, শিক্ষা, স্বাস্থ্য, এই যে সমস্ত বিষয়গুলো, এবং তার যে একটা ঠিকানা, অস্তিত্ব রক্ষার প্রশ্নে, এই বিষয়গুলি নিয়ে ঐক্যমত হয়েই ইন্ডিয়া ব্লক সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়ে জনগণের সামনে তাদের বক্তব্য উপস্থিত করার চেষ্টা করেছেন। লক্ষ্য করে দেখবেন, ইন্ডিয়া ব্লকের নিজস্ব কোনো ইশতেহার না থাকলেও সেইভাবে কংগ্রেস দল তার একটা ইশতেহার তৈরি করেছে। আবার ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত একাধিক রাজনৈতিক দল তারাও নিজস্ব ভঙ্গিতে তারাও নির্বাচনী ইশতেহার তৈরি করছে, যেমন আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআইও করেছে, আরও কেউ কেউ এরকম করেছে। শারদ পাওয়ার, আমি যদি ভুল না করি, তিনিও মহারাষ্ট্রে বসে এনসিপি দলের ইলেকশন ম্যানিফেস্টো তিনি পাবলিকলি সেখানে ঘোষণা করেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে এই যে কমন বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আলাদা আলাদাভাবে দলীয়ভাবে তাদের যে নির্বাচনী ইশতেহার, তার মধ্যে তার প্রতিফলন ঘটিয়েছে। এর মধ্যে কোনো কোনো রাজনৈতিক দল ওই বিষয়গুলিকে ভিত্তি করে আরও একটু এক ধাপ এগিয়ে গিয়ে নতুন নতুনভাবে এই জিনিসগুলি যুক্ত করে তার বিস্তার ঘটিয়ে উপস্থিত করার চেষ্টা করেছেন। তাতে বরং ভাবনাটা স্ট্রেংথেন হয়েছে। কাজেই এটা ব্যক্তিগতভাবে শুধু মানে রাহুল গান্ধীর আলাদা বক্তব্য ভাবলে ভুল করা হবে। অবভিয়াসলি দেশের
বিরাট অংশে তিনি বা তার দলের নেতৃত্ব ঘুরে বেরিয়েছেন, মানুষের সামনে কথা বলার সুযোগ নিয়েছেন, তাতে গিয়ে এই প্রচারটা নিয়ে গেছেন। এটা সামগ্রিকভাবে ইন্ডিয়া ব্লকের প্রচারটাই কিন্তু গ্রহণযোগ্যতা অর্জন করেছে নিঃসন্দেহে। সেখানে রাহুলের যে ভূমিকা, একে তো অস্বীকার করা যাবে না। এখন এটা তাদের যে নয়া অর্থনৈতিক নীতি, নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং ডক্টর মনমোহন সিং তখন ছিলেন অর্থমন্ত্রী, তাতে যে নিউ লিবারাল ইকোনমিক পলিসি, যেটা আমরা তীব্রভাবে বিরোধিতা করি, সর্বনাশ করছে, দেরিতে হলো, কংগ্রেস এখন এটা উপলব্ধি করছে। এবং এই যে সর্ববাদী সম্মত একটা যে মতে আমরা উপনীত হয়ে বিকল্প নিয়ে যাও, শুধু ধর্ম বর্ণের যে বিরোধের মধ্যে বিজেপি যে কৌশলগতভাবে আটকে রাখার চেষ্টা করছে, তাহলে ভুল করা হবে। আমাদের কিন্তু বেঁচে থাকার প্রশ্নের মূল বিষয়গুলি আনতে হবে। এবং দেখেছেন ভোটের ফলের মধ্যে রাম জন্মভূমি তো কাজ করেনি। অযোধ্যা যে জায়গায়, সেখানকার যে লোকসভা আসন, বিজেপির প্রার্থী তো পরাস্ত হলেন সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে। উত্তরপ্রদেশ, এই রাম জন্মভূমি তৈরির নাম করে বাবরি মসজিদ ধ্বংস করে যারা পরপর 2-3টা সরকার চালালেন, সেই উত্তরপ্রদেশে সবচেয়ে আসন বিজেপি ব্যাপার হারালো। কেমন না, বিরোধীরাই বেশি আসন পেলে। কাজে এই সমস্ত দিক থেকে এই যে মানে আগাম এই যে ভাবনাটা, যে এর মধ্যে আটকে থাকলে ভুল হবে, নিশ্চয়ই এই প্রশ্নটাকে ভিত্তি করে তারা যে মানে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, এটাকে আমরা মতাদর্শগত অবস্থান থেকে কাউন্টার অফেন্সিভে যাব। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে মৌলিক যে বিষয়গুলো, এগুলো সমাধানের জন্য আমাদের বিকল্প বক্তব্য মানুষের সামনে উপস্থিত করতে হবে। শুধু সমস্যা বললে হবে না, কি করে তার সমাধান হবে। জিনিসের দাম বাড়ছে, কি করে কমানো যায়, কেমন না, বেকার সমস্যা কেন বাড়ছে, কাজ কোত্থেকে পাবে, কি করে পাবে, এটা করা যায়। যারা গৃহহীন, বাস্তবিকতাহীন, তাদের একটা ঠিকানা দেওয়া যায়। সবার শিক্ষার সুযোগ, সুস্বাস্থ্যের জন্য ব্যবস্থা, এগুলি করা যায়। এগুলো বিকল্প, তার যে ন্যারেটিভ, এটা উপস্থিত করে আমরা আমাদের সীমাবদ্ধ সুযোগের মধ্যে মানুষের কাছে কিন্তু আমরা নিয়ে গেছি। শুধু সমস্যাটা উপস্থিত করিনি, সমাধান আছে। কাজেই নূতন এই সরকার তৈরি করার যে স্লোগান ইন্ডিয়া ব্লক দিচ্ছে, ইনক্লুডিং কংগ্রেস, এই সরকার তৈরি করতে পারলে পরে এই পদ্ধতিতে গিয়ে এই সমস্যাগুলি সরাল হবে। এই কারণে আপনাদেরকে বলছি, ভোট দিন। ঠিক, এই প্রসঙ্গক্রমে বলি, প্রায় 57% মানুষ এই মুহূর্তে ক্ষমতাসীন দলের বাইরে কিন্তু ভোট দিয়ে, এনডিএর বাইরে ভোট দিয়েছেন। একেবারে উড়িয়ে দেওয়া তো যাবে না। মানে একটা বিষয়, এবারের নির্বাচনে ত্রিপুরা রাজ্যে এবং রাজ্যের বাইরে আপনি প্রচণ্ড পরিশ্রম করেছেন। এই নির্বাচনে বামপন্থীরা 9টা আসন এসেছে লোকসভায়, নিশ্চয়ই 2019-এর থেকে 1টা বা 2টো বেশি। এই যে জায়গাটায় মানে ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে এর থেকে বেশি কি আশা করেছিলেন? বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং কেরালায় প্রায় 2019-এর মতোই রেজাল্ট হলো বামপন্থীদের। এই জায়গাটাতে কি বামপন্থী আন্দোলন একটু ধাক্কা খেলো? এবং সঙ্গে যদি যুক্ত করি, কেরালায় বিজেপি একটি আসন পেয়েছে, কীভাবে দেখছেন? 9টা না, বামপন্থীরা 8টা আসন পেয়েছে। সিপিআইএম 4, সিপিআই 2 আর সিপিআইএমএল 2, 4 + 2 + 2। একটা আরএসপি বোধহয় আছে। আরএসপি তো ওখানে কংগ্রেসের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে কেমন, সেটা বামপন্থীদের আসন না। কাজে সেদিক থেকে 8টা আসন। 2019-এর সঙ্গে হিসাব করলে পর সংখ্যার দিক থেকে একটু বেশি। এটা মোটেই এইভাবে বিষয়টা উপস্থিত করলে নিজেদের দুর্বলতাকে অস্বীকার করা হবে, ঢেকে রাখার চেষ্টা হবে। আমরা মোটেই সন্তুষ্ট না। বামপন্থীদের ফলাফল এর চাইতে অনেক বেশি ভালো হবে, এটাই আমাদের ধারণা ছিল। কিন্তু যেটা লক্ষ্য করা গেল, লাল ঝান্ডার লড়াইয়ের যে শক্তি, তাতে যে মানুষের অংশগ্রহণ, উদ্যম, আগ্রহ, তার প্রতিফলন ভোটের বাক্সে ঘটেনি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপাত দৃষ্টিতে এটা বলতে হবে, এই লড়াইয়ের
যে উন্মাদনা, উচ্ছ্বাস, অংশগ্রহণ তাকে সুসংগত করতে গেলে পর ভোটের বাক্সে সেই ধরনের সংগঠন চাই। সেই সাংগঠনিক দুর্বলতা আছেই, এটা অস্বীকার করা যাবে না। শুধু এর মধ্য দিয়েই যদি আমরা এই দুর্বলতার বিষয়টাকে দেখবার চেষ্টা করি তাহলে বোধহয় সঠিক হবে না, আরও গভীরে যেতে হবে। এক রাজ্যের সঙ্গে আর এক রাজ্যের দুস্তর ব্যবধান, ফলে আমাদের সামনে সেন্ট্রাল কমিটির মিটিং আছে 28, 29, 30 দিল্লিতে। পলিট ব্যুরো মিটিংয়ের পর সমস্ত রাজ্যকে বলা হয়েছে যার যার রাজ্যে ভোটের ফলাফলের উপর আপনারা আপনাদের মতো করে মূল্যায়ন করবেন এবং সেন্ট্রাল কমিটির সামনে আপনাদের মতামত উপস্থিত করবেন। সমস্ত কিছু শোনার পর কেন্দ্রীয় কমিটি সেখানে এটাকে সাম আপ করবেন এবং কংক্রিট একটা ডিসিশনে পৌঁছবার চেষ্টা করবেন। কাজে এদিক থেকে এই যে বামপন্থীদের যে মানে ভোটের নিরিখে ক্রমাগত যে নিচের দিকে যাচ্ছে, এটা নিঃসন্দেহে উদ্বেগের। এটা শুধু দলগতভাবে আমরা যারা বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত আমাদেরই প্রশ্ন না, আমরা লক্ষ্য করছি যারা দল করেন না, নিরপেক্ষভাবে বিষয়গুলি একদম দেখবার চেষ্টা করেন, তারাও মনে করছেন বিকল্প সঠিক পন্থা দেওয়ার ক্ষেত্রে বামপন্থীদের অস্তিত্ব শক্তি তার একটা যথেষ্ট প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব আছে। এখানে যখন এটা এই দেখা যাচ্ছে ক্ষয় বাহ্যত, এটা তারাও কিন্তু অস্বস্তির মধ্যে আছেন, তারাও চাইছেন এর থেকে বেরিয়ে আসতে। এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কাজে এই জায়গায় দাঁড়িয়ে সেখানে আমরা যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত, বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত, একটা অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে এই তুল্যমূল্য বিশ্লেষণ করে দুর্বলতাগুলি, খামতিগুলি, ঘাটতিগুলি আমাদের কিন্তু নিরূপণ করতে হবে। আর এগুলো শুধু ঘোষণা করে যদি দায়িত্ব খালাস মনে করি তাহলে লাভের লাভ কিছু হবে না। চিহ্নিত হবে এগুলোর থেকে বেরিয়ে আসবার জন্য কি করতে হবে, তার জন্য সারা দেশের জন্য একটা সাধারণ দৃষ্টিভঙ্গি থাকবে। আবার এক একটা রাজ্যের সেই রাজ্যের নিজস্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে আরেকটা কৌশল সেখানে নির্ধারণ করতে হবে এবং এটাকে বাস্তবায়িত করার জন্য সমস্ত শক্তি নিয়ে আমাদের সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। এর মধ্যে মূল কথা হচ্ছে জনগণকে তাদের জীবন সমস্যার উপর ভিত্তি করে লড়াইয়ের ময়দানে সংগঠিত করা। এটা বাদ দিয়ে তো কিছু হবে না, কিন্তু শুধু এই লড়াইয়ের মধ্যেই আমাদের সমস্ত শক্তি যদি আমরা উজাড় করে দেই, সুসংহত করার জন্য লড়াইয়ের শক্তিকে যদি ভূমিকা না নেই, তাহলে এবার যা হলো এরকমটা দিয়ে বারবার ঘটতে থাকবে, এটা চলতে দেওয়া যায় না। কাজে এই দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। এটাই আমাদের ধারণা। আমাদের সেন্ট্রাল কমিটি মিটিং আলোচনা হবে। আমাদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আমাদের 24তম পার্টি কংগ্রেসের সামনে। কাজেই পার্টি কংগ্রেস তো আরও বৃহত্তর পরিসর, একেবারে গ্রাসরুট লেভেল থেকে আমাদের এই মানে পর্যালোচনার কাজটা আমরা শুরু করি। সেটা যখন আমরা হাতে নেব, এটা আরও একটু সুযোগ আমাদের করে দেবে। তবে একটা জিনিস বুঝতে হবে, বামপন্থার কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। যাই আমরা এই ভোটের জয় পরাজয়ের মধ্য দিয়ে সরকার অদল বদল যাই আমরা করছি, মৌলিক সমস্যার সমাধান করতে গেলে পরে বিকল্প যে বক্তব্য সামনে রেখে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি, এটা করার ক্ষেত্রে বামপন্থার কোনো বিকল্প থাকতে পারে না। সময় একটু লাগবে, ধৈর্য ধরতে হবে, অস্থির হলে চলবে না, অস্থির হলে চলবে না। হ্যাঁ, তাহলে তো জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করে জয় হাসিল করা যেত না। 2004-এর এই নির্বাচনে তাদের পরাস্ত করা যেত না। এটা মাথায় রাখতে হবে, অস্থির হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে কেরালায় বিজেপি, কেরালায় যেটা হয়েছে, কেরালায় আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি, সিপিআইএমের ভোট 2019-এ যা পেয়েছিল কমেনি, সিপিআইএমের ভোট, কিন্তু লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের ভোট খানিকটা কমেছে। কংগ্রেসের ভোট কমেছে 2019-এর তুলনায়। 2019-এর তুলনায় বিজেপির ভোট বেড়েছে। তাহলে আমাদের ভোট তো যায়নি সেখানে, কিন্তু এটাই তো সন্তুষ্টির বিষয় না। তারা একটা আসন জিতে গেল,
এবং এই যে লোকসভা কেন্দ্র, তাতে 7টা-8টা অ্যাসেম্বলি সেগমেন্টও তো আছে। এবং তিরুবনন্তপুরমেও কিন্তু তারা লড়াই করেছে, ভালো লড়াই করেছে। কংগ্রেসের প্রার্থী অল্প ভোটের ব্যবধানে শেষ পর্যন্ত জয় হাসিল করতে পেরেছেন। এই সমস্ত বিষয়গুলো কেরালার মতো রাজ্যের ক্ষেত্রে নিঃসন্দেহে গভীরভাবে অনুধাবন করার, এবং কেরালার পার্টি এই সম্পর্কে সচেতন এবং তারা গভীরে গিয়ে এটা বিশ্লেষণ করার চেষ্টা করছে নিজের থেকে। এবং সেন্ট্রাল কমিটির মিটিংয়ে যখন তারা আসবেন, তাদের কাছ থেকে আরও বিস্তৃত পরিসরে বিষয়গুলি জানবার সুযোগ আমাদের হবে। এবং এই অবস্থা মোকাবেলা করার জন্য মতাদর্শগত, শ্রেণী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত এবং বিপ্লবী দৃষ্টিভঙ্গি নিয়ে সংগঠন, এই সবটা মিলিয়েই আমাদের অগ্রসর হতে হবে। এটা বাদ দিয়ে তো ভোটের লড়াইয়ে জয় নিশ্চিত করা যায় না। আর এটা নিশ্চিত করতে না পারলে সরকারও তৈরি করা যাবে না। আর সরকার তৈরি করতে না পারলো, দিল্লিতে না থাকলো, রাজ্যের এই সরকারের মধ্য দিয়ে মানুষের মধ্যে ব্যাপকভাবে যাওয়ার যে সুযোগটা, এটাও তো করা যাবে না। কাজে সবটা মিলেই তারা সেভাবে ভাববেন, এটি আমাদের বিশ্বাস। পশ্চিমবঙ্গ সম্পর্কে যেটা বলা হয়েছে, এখানেও আমাদের ধারণা ছিল এটা 2019-এর তুলনায় বেটার হবে, বা 2021-এ তাদের যে বিধানসভা নির্বাচন হলো, এরকমটা হবে না। তাদের কোনো নেতাকে দেখেছি এই শূন্য শূন্য শুনতে শুনতে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, সম্ভবত আমরা এবার এর থেকে বেরোতে পারবো। তো আমাদেরও ধারণা হয়েছিল। এবং লড়াই তো করছে পশ্চিমবঙ্গ। প্রচারে কি একটু সমস্যা ছিল? না, প্রচারের যে দৃষ্টিভঙ্গি বা প্রচারের যে অভিমুখ, এই নিয়ে কি কোনো সমস্যা আছে পশ্চিমবঙ্গে? না, না, আমার তো সেরকম কিছু মনে হয়নি। আমি সেখানে 4 দিন 5 দিন ছিলাম। এখন প্রশ্নটা যেটা হচ্ছে, লড়াই হচ্ছে, মাঠেও মানুষকে নামাতে পারছে, প্রত্যাশা মতো হয়তো না। এই লোকসভা নির্বাচনের আগে সেখানে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, অনেক জায়গাতেই মানে বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে রুখে দাঁড়াবার চেষ্টা করেছেন, জয় ছিনিয়ে নিয়েছেন, সংহত করেছেন। এই সবগুলি মিলিয়ে যেটা মনে হয়েছিল যে এই 2024-এ ফলটা 19-এর মতো 21-এর মতো হয়তো হবে না। মারাত্মক কিছু বিরাট পরিবর্তন না হলেও পরিবর্তন হবে। কিন্তু যেটা দেখা গেল, ভোটের যা ফলাফল বেরোলো, সেদিক থেকে বামপন্থীরা শূন্য থাকলেন। কংগ্রেস আগেও আসন পেয়েছিল, এবারও একটা আসন পেয়েছে। কিন্তু মনে যেটা হয়েছে, পশ্চিমবাংলার ভোটারদের বড় অংশ বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এই যে বিষয়টা তারা অ্যাকসেপ্ট করেছেন ব্রডলি, লার্জলি। কিন্তু তারা মনে করেছেন যে তৃণমূলকেই জিতিয়ে পাঠাতে হবে, তার উপরই আস্থা রেখে তাদেরকে বেশিরভাগটা ভোট দেওয়ার চেষ্টা করেছে। এখন তৃণমূলের উপর আস্থার কারণ কি? কেন বামপন্থীদের উপর সেভাবে আস্থা রাখতে পারলো না? বাম কংগ্রেস যে সেখানে সমঝোতা করলো, তার উপর কেন আস্থা রাখতে পারলো না? এটা তো পশ্চিমবাংলার পার্টি বিশ্লেষণ করছেন, মূল্যায়ন করছেন, এবং তাদের কাছ থেকে আমরা সেন্ট্রাল কমিটির মিটিংয়ে গেলে শুনবো। তারপরে এই সম্পর্কে হয়তো আরও সুনির্দিষ্টভাবে কিছু বলা যেতে পারে। তো এদিক থেকে আপনার উত্থাপিত যে দুটো প্রশ্ন, না, এটার সঙ্গে যদি একটু অ্যাড করেন, এই রাজ্যের যে নির্বাচন, রিগিং হয়েছে, ব্যাপক ভোট সন্ত্রাস হয়েছে, সব কিছু হয়েছে, প্রিসাইডিং অফিসার মার খেয়েছে, আমি নিজেও ভোট দিতে পারিনি, এই ধরনের ঘটনা সব কিছু হওয়ার পরেও নির্বাচনী ফলাফল যেটা 1989 সালে আপনার বিরুদ্ধে যে নির্বাচনটা হয়েছিল সন্তোষ মোহনদেব, সেই ভোট তো গণনার সঙ্গে ভোটের মিলই পেল না। কী হলো এখন পর্যন্ত জানতে পারলাম না, কিন্তু অনেকটা ওই ধরনের ভোটের ফলাফল এলো। আপনার মূল্যায়নটা কী হবে? 2018-র বিধানসভা নির্বাচনের পর বিজেপি শাসনাধীন ত্রিপুরায় ভোটিত হচ্ছে না। শুরু হয়েছে পঞ্চায়েতের উপনির্বাচন দিয়ে, শূন্য আসন পূরণ করতে হবে। সেখান থেকে শুরু করে 2024-এর লোকসভা নির্বাচন বিস্তৃত পরিসরে যাচ্ছে না, ত্রিপুরার মানুষ এগুলো জানেন। এবারের নির্বাচনে শাসক দল তো প্রকাশ্যেই বলছে কোন বিধানসভা কেন্দ্রে
বিরোধীদের কত ভোট দেওয়া যাবে আর শাসক বিজেপি দলের প্রার্থীর জন্য কত ভোট চাই, ভোটের ফারাকটা কী হবে, তারাই তো ঠিক করে দিচ্ছে। এবং তাই বাস্তবায়িত করার জন্য যা যা করার সবই তারা করেছেন। তো ফলে ভোট যদি মানুষ নির্বিঘ্নে অকুতভ হয়ে দিতে না পারে, পোলিং এজেন্ট যদি বসতে না পারে, মানুষকে যদি ঘর থেকে বেরোতে না দেয়, আপনি যারা বলছেন আপনিই ভোট দিতে পারেননি, কেমন না? তাহলে তার যে ফলাফল, এটা নিয়ে আপনি কি বিশ্লেষণ করবেন? এটা তো শাসক দলের দুর্বলতা, জনগণের উপর আস্থাহীনতা। জনগণের উপর যদি আস্থাই থাকে, বিশ্বাসই থাকে, তাহলে রিগিং করতে হবে কেন? বিধানসভায় রিগিং করলো, বিধানসভায় 23-এর নির্বাচনে যা রিগিং করলো, তারপরে যে দুটো উপনির্বাচন হলো সোনামুড়ায়, সেখানেও রিগিং করলো, এবং অস্বাভাবিক রিগিং, 90% ভোট পেলে বক্সটা করে, কেমন না? তা এখন এই সোনামুড়ার যে দুটো উপনির্বাচনের রিগিং, এই লোকসভার ক্ষেত্রে তো প্রায় সমপর্যায়েই তারা সেটা করলেন। আমি তবু বলবো, আমাদের প্রাথমিক আলোচনায় পশ্চিম আসনে যেভাবে রিগিং করেছে অল আউট, পূর্ব আসনের তুলনামূলকভাবে একটু কম, কারণ ট্রাইবেল এলাকাতে তাদের হয়তো এই কাজটা করার মতো সেই ধরনের সংগঠন সেভাবে তৈরি করে উঠতে পারেনি, কিন্তু ওখানেও রিগিং হয়েছে। কাজেই আমরা যেটা দেখেছি, এর মধ্যে আমি কোনো সন্তুষ্টি প্রকাশ করছি না। তুলনামূলকভাবে উপজাতিদের মধ্যে এই পূর্ব আসনের ভোটের ফলাফল দেখতে গিয়ে যেটা প্রাথমিকভাবে আমাদের নজর এসছে, হয়তো খানিকটা আমাদের ভোট একটু বেড়েছে, কিন্তু এতে আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নেই, কারণ ভোট তো হয়নি। কিন্তু যেটা বলবো, যদি কেউ মনে করে এই পদ্ধতি চলবে, তাহলে ভুল করছে। আপনি উল্লেখ করেছেন সন্তোষ মোহন দেবের কথা, আমি তো এই ভদ্রলোকের নাম উল্লেখ করতে চাইছিলাম না। ভোট তো গণেই শেষ করতে পারছে না। আমরা তো ভোট থেকে প্রত্যাহার করে নিয়েছি, গুনতেই আমরা যাইনি। সারা দেশের রেজাল্ট আউট হয়ে গেল। তার একদিন পরে উমাকান্তি স্কুলে তাদের যত ভোট আর যত ভোট পড়েছে মিলাতে পারছে না। তাতে তো ইলেকশন কমিশনের লোকদের চাকরি চলে যাবে। একটা গোজামিল দিয়ে শেষ পর্যন্ত দাঁড় করিয়েছে। তারপরে কি হলো? আপনার ফটিকরায় নির্বাচন, সিমরান নির্বাচন, 5000 ভোট বাতিল। এখন তারপরে এডিসির নির্বাচন, কেমন না? সেই সময়ের কথা বলছি আমি। এগুলো সব তো তৈরি করার ক্ষেত্রে সন্তোষ মোহন দেব ভূমিকা নিয়েছে। এখন কোথায়? কেউ তো নামই উল্লেখ করে না। এই সমস্ত কিছুর বিরুদ্ধে সময়ের সুযোগের জন্য মানুষ অপেক্ষা করছিলেন, ধৈর্য ধরে সুযোগ পেয়েছেন, হিসাব মিলিয়ে নিয়েছেন। এটাই ইতিহাসের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা। কাজেই ত্রিপুরায় যারা এগুলি করছেন, তারা যদি মনে করেন এইভাবেই চলবে, তাহলে তো দেশের এই 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলটাই অন্যরকম হতে পারত। মানুষ তো রুখে দাঁড়িয়েছে। কাজে এখানেও এভাবেই চলবে যদি কেউ মনে করেন, তাহলে ভুল করছেন। মানুষই ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে, এবং এর জন্য তাদের প্রস্তুত থাকতে হবে, যারা এই কাণ্ডটা করছেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাচ্ছি আমি, এক্সিট পোলের বিষয়ে যাচ্ছি না। এক্সিট পোল তৈরি করা হয়েছে, নানাভাবেই তার বিরোধিতাও করা হয়েছে, তার পক্ষেও অনেকে আনন্দিত হয়েছে। কিন্তু এবারের নির্বাচনে আপনি একটু উল্লেখও করেছেন, দেশের গণমাধ্যমের যে ভূমিকা যেটা ছিল, সেই ভূমিকাটা ভারতের গণমাধ্যমের একটা নাম ছিল দীর্ঘদিন ধরে, বিশেষ করে এমার্জেন্সির পিরিয়ডেও যেভাবে লেখাটেকা হয়েছে। এই মুহূর্তে ভারতবর্ষের যে গণমাধ্যম একটা প্রশ্নচিহ্নের ভেতরে দাঁড়িয়েছে তাদের নিরপেক্ষতা নিয়ে, সেটা কি আর ফেরত আসার কোনো সুযোগ রয়েছে কিনা, এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে? পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামকে উজ্জীবিত করার ক্ষেত্রে তৎকালীন পরিস্থিতিতে সীমাবদ্ধ অবস্থা তো প্রচার মাধ্যমের যা শক্তি ছিল সেটাকে উজাড় করে দিয়েছে। যুগান্তর, আনন্দবাজার, এরকম আরও অনেক আমি উল্লেখ করলাম। স্বাধীন ভারতবর্ষে বাধ্যত আমি বলছি, প্রচার মাধ্যম একটা নিরপেক্ষ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু একটা জিনিস বুঝবেন, আমাদের সমাজ ব্যবস্থাটা মানে শ্রেণীগত দৃষ্টিতে বিভাজিত।
রাষ্ট্রের ক্ষমতা যেই শ্রেণী থাকবে তাদের স্বার্থ রক্ষা করার জন্য আইন কানুন থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি প্রচার সমস্ত কিছুই তারা নিয়ন্ত্রণ করবে। তাহলে এখন যারা ক্ষমতায় আছে কারা আছেন? আদানি আম্বানিরা, কর্পোরেট সংস্থা, তার সঙ্গে যুক্ত হয়েছে ধর্মান্ধ শক্তি। তারা সম্মিলিতভাবে এই সরকারটাকে তাদের স্বার্থে চালনা করার চেষ্টা করছে। উপর থেকে আরএসএস তার ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে তথাকথিত হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার নাম করে একদলীয় স্বৈরশাসন কায়েম করার জন্য এদেরকে পেছন থেকে পুশ করছে। তাহলে এই জায়গায় পত্রিকা, টিভি বা সোশ্যাল মিডিয়া যাই বলেন, টাকা লাগে তো, হাজার লক্ষ কোটি প্রতিযোগিতা কোথায় চলে গেছে? যে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা যে পার্টি করি, আমাদের মতো পার্টির পক্ষে কি এগুলো পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, প্রসারিত করা কতটা সম্ভব? আমরা দেখছি তো এই ত্রিপুরায়, আকাশ ত্রিপুরা বন্ধ করার জন্য বিজেপি সরকার আসার পর আদা জল খেয়ে নেমেছে। দিনরাত বলে শ্রমিকরা একটা তৈরি করেছিল, এটাকে কী করে বন্ধ করা যায় তার জন্য আদা জল খেয়ে নেমেছে। দেশের কথা বন্ধ করে দেওয়ার জন্য প্রেসের উপর আক্রমণ এবং পত্রিকা যাতে পাঠকের কাছে পৌঁছানো না যায় তার জন্য আক্রমণ, এগুলি চোখের সামনে, এগুলি তো তৈরি করে না, কাল্পনিক না। তাহলে এই জিনিসগুলো কি? এগুলো থাকলে শোষকদের স্বার্থে সরকারে বসে রাজনৈতিক নেতৃত্ব যে ভূমিকা পালন করছে এটা পালন করতে পারবে না, এটা থরলি এক্সপোজড হবে। এর থেকে তারা জনগণের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে ন্যাশনাল লেভেলে। তাই তাহলে এই যে যাদের স্বার্থে সরকারটা রাজনৈতিক শক্তি নিয়ে কাজ করছে তাদের পয়সাই প্রচার। আপনি তাতে কর্মচারী, ইভেন আমি বলবো এডিটর, সে তো বেতনভোগ, তার স্বাধীন সত্তা কোথায়? এর মধ্যে যারা মেরুদণ্ড সোজা করে কাজ টাজ করেন এরকম 2জন 4জন 5জন আছেন, তর্ক বিতর্ক করে কলম ছুঁড়ে ফেলে দিয়ে বলছে আপনার পত্রিকা আপনি চালান, আপনার মিডিয়া আপনি চালান, আমি নাই। এরকম তো হাতে গোনা কিছু লোক পাওয়া যাবে। আবার অনেকেই আছেন এরকম মনোভাব পোষণ করেন কিন্তু প্রকাশ্য হয়তো এরকম জায়গায় যান। কাজে আমাদের দেশের মিডিয়া 80-85%, ইভেন মোর দেন দ্যাট, এটা তো কন্ট্রোল করছে এরা। টোটাল ন্যারেটিভটা ইলেকশনের, ওই তো নরেন্দ্র মোদীর ন্যারেটিভ। ইলেকশনের পরে আপনার যে কি এক্সিট পোল, এটা তো ঠিক করে দেওয়া হয়েছে যে এটাই রাখতে হবে। এটা মানে ভীতি যাতে আমার র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে তৈরি না হয়, কাউন্টিং হলে লোক যাবে না, এটা যেন না হতে পারে, কেমন না? এখন সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলবার চেষ্টা করেছে এগুলি মিলবে না, তা এখন তাই তো হলো ঘটনা। এখন তারা যে সমস্ত পদ্ধতিতে এগুলি করে, সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে যদি এগুলো করে, এগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, এটা কিন্তু আমি বলবো না। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল যে সায়েন্টিফিক যে অ্যাপ্রোচ, তার ভিত্তিতে তথ্যাদি সংগ্রহ করে একটা কনস্টিটিউয়েন্সির 10 লক্ষ ভোটার সবার কাছেই যেতে হবে, ঘটনা তা না। এটা কম সংখ্যক, গ্রহণযোগ্য একটা সংখ্যক নিয়ে নানা প্রশ্ন ইত্যাদি করে তার বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্য দিয়ে আঙ্কিক হিসাবে এটা তথ্য যে বের করে যায় না, ঘটনা তা না। এবং এই নির্বাচনের পর তার যে এক্সিট পোল, তারা ইচ্ছা করলে এই সঠিক তথ্য উপস্থিত করতে পারতেন না, এটা মনে করার কোনো কারণ নেই। তাদের তো সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে 370 এবং 400, এবং একটা দুটো সংস্থা দেখা গেল এটা 401 পর্যন্ত দিয়ে দিয়েছে। এখন তারা মুখ দেখাতে পারছে না। তাদের উপর তো আমাদের রাগ করে লাভ নেই, মানুষকে সচেতন করতে হবে। ডোন্ট ডিপেন্ড অন দ্যাম। প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়, এখন যে প্রশ্নটা করা হচ্ছে যে এটা এই সংস্থাগুলোতে সাংবাদিকতার কাজ যারা করছেন, লেখালেখি যারা করছেন, বলা বলি যারা করছেন, তাদেরকে দায়ী করে তো লাভ নেই। তারা তো বেতনভোগ কর্মচারী, তাদের পরিবার প্রতিপালন করতে হয় এই রোজগারের উপর, সরকারি চাকরিও তো নাই। এখন যেটা বলা হচ্ছে, এদেরকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে, স্বাধীন সত্তা নিয়ে কাজ করার মতো অবস্থায় তারা ফিরে আসবে বলে আমরা মনে করতে পারি কিনা, পরিস্থিতি আরও জটিল হবে। শ্রেণী যে বিভাজন, শ্রেণী স্বার্থ রক্ষা করার প্রশ্নে এই যে সংঘাত আরও তীব্র হবে, আরও তীক্ষ্ণ হবে, আরও ব্যাপক হবে।
কাজেই এই যে ধারণা তাদের নিরপেক্ষ অবস্থায় ফিরিয়ে আনা, আর নিরপেক্ষতা যে প্রশ্নটা, এটাই তো আপনার মানে একটা অবৈজ্ঞানিক চিন্তা হবে। একটা মানুষ তো নিরপেক্ষ হতে পারে না। ঠিক। রাস্তায় আপনি চলছেন, কোনো একটা দুর্ঘটনা ঘটলো, চারজনের চার রকম মত, তো যে যে তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে এটা নিচ্ছেন। কাজে তারপরেও যে কথাটা আমরা সাধারণভাবে রাজনীতির পরিমণ্ডল নিরপেক্ষতা বলতে যা বুঝি, মিডিয়াকে যুক্ত করে যে প্রশ্ন আপনি করছেন, এটা তো কয়েকজন সাংবাদিক বন্ধুর উপর নির্ভর করে না, অল্প কিছু সংস্থা তার মধ্যে লড়াই করছেন, ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন। তাদের নেতাদের মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বন্দি করে রাখছে। তো এরকম শক্তি তো একটা আছেই। তারা তথাকথিত নিরপেক্ষতার অবস্থান নিচ্ছেন ঘটনা তা না, তারা একটা শ্রেণীগত দৃষ্টি নিয়ে এই যে শোষক, তাদের স্বার্থে যে সরকারটা কাজ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মানুষের পক্ষে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন। তারাও কিন্তু নিজেরা দাবি করছেন না আমরা নিরপেক্ষ, তারা বরং বলছেন আমরা ক্লাস পয়েন্ট অফ ভিউতে, ক্লাস কনসাসনেস থেকে আমরা আমাদের অবস্থান ঠিক করছি। এ কারণেই তারা আক্রান্ত হচ্ছেন। কাজেই যেটা আপনি বলছেন, তারা কি নিরপেক্ষ ভূমিকা পালন করার মতো অবস্থায় ফিরে আসবে, অথবা তাদের ফিরিয়ে আনা যাবে, বোধহয় এইভাবে ভাবলে বিষয়টা সঠিক হবে না। আমার সর্বশেষ প্রশ্ন, আরও প্রশ্ন আছে? একদম একদম শেষ। আমি জানি পরিশ্রান্ত, আমার খুব খারাপ লাগছে, কিন্তু না জানলে হবে না। সেটা হচ্ছে, নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে ভারতবর্ষে। হ্যাঁ, গঠিত হওয়ার আগেই শেয়ার কেলেঙ্কারি এবং নিট কেলেঙ্কারি, এটা এখনও অভিযোগ আকারে আছে। এই যে বোঝাটা নিয়ে এই সরকার গঠিত হলো, পরিবারতন্ত্র তো আমি আনছি না, কিন্তু এই সরকারটার কাছে আপনি আপনার দীর্ঘ অভিজ্ঞতার থেকে কি আশা করছেন ভারতের জনগণ? এটা বুঝা বলছেন কেন? এটা তো তাদের সৃষ্টি। এই সরকারের যারা নেতৃত্ব, এর আগে তারাই সরকারের নেতৃত্বে ছিলেন, তারাই তো এগুলি সৃষ্টি করেছে। কাজে এটা বুঝা না তো, তাদের কর্মফল, এটা ভুগতে হবে তাদেরকে। এই সরকারের কাছে কি প্রত্যাশা বলছেন? কি প্রত্যাশা করব? এদের কাছে জনগণের কিছু প্রত্যাশা আছে মনে করলে কিন্তু আবার ঠকতে হবে। এরা গণতন্ত্রের উপর যে আক্রমণ করছে, ধর্মনিরপেক্ষতার মতাদর্শের উপর যে আক্রমণ করছে, এর থেকে সংবিধান হয়তো এই মুহূর্তে পরিবর্তন করার দুঃসাহস দেখাবে না, কিন্তু এই যে আক্রমণগুলো নানা পদ্ধতি প্রকরণের মাধ্যমে তারা করবে না, তারা এর থেকে নিজেদের দূরে সরিয়ে নেবে, এই ধারণা নিয়ে চলবার চেষ্টা করলে ভুল হবে। চোখ কান খোলা রেখে এদের বিরুদ্ধে লড়াইকে তীক্ষ্ণ, তীব্র, ব্যাপকতর করতে হবে। এই যে মৌলিক সমস্যা মানুষের, খাওয়া পড়া, বেঁচে থাকা, হ্যাঁ, এই যে প্রশ্নের যে লড়াই, যেগুলো প্রচারের মধ্যে আসলো, আপনি যেগুলো তোলার চেষ্টা করলেন, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে তারা তাদের অবস্থান পরিবর্তন করে, শোষকদের অসুবিধা করে শোষিতদের স্বার্থ রক্ষার জন্য নয়া অর্থনৈতিক নীতি নিয়ে তারা অগ্রসর হবেন, এটা বিশ্বাস করবেন? যদি করেন, ঠকবেন। কাজে করতে হবে কি, পার্লামেন্টের ভেতর এবং বাইরে এই লড়াইকে তীব্র, ব্যাপকতর করতে হবে, বাধ্য করতে হবে মানুষের স্বার্থে যাতে এরা ভূমিকা নেয়। এদের কাছে প্রত্যাশা করে চুপ করে বসে থাকলে পরে ঠকবেন, 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 এটা করা যায় না। দীর্ঘ সময় আমাদের দিলেন। আমি আগের একটা শব্দ উইথড্র করছি, সেটা হচ্ছে শ্রীযুক্ত মানিক সরকারকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলাম, সেটা সংশোধন করে বলছি ভূতপূর্ব মুখ্যমন্ত্রী। আমি মানিক সরকার মহোদয়কে ভূতপূর্ব মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানাই দীর্ঘ সময় আমাদের দেওয়ার জন্য, এবং আমরা যখনই ওনার কাছে এসেছি ফিরে যাইনি। আশা করব ভবিষ্যতেও আমরা তার কাছে সহযোগিতা করব। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।